খোকাবাবু ওয়াশরুম থেকে বের হয়ে কাঁচা কলার ভয়ে দৌড়ে ডাই নিয়ে বসলো। আমি নাস্তা করতে না গিয়ে আড়ালে দাঁড়িয়ে থাকলাম। আড়ালে দাঁড়িয়ে ওকে দিয়ে দেখছি একটু পরে ধীরেবাবু অখাদ্যগুলোকে কিভাবে খাদ্য হিসাবে ভক্ষণ করে, আর সেটারই এনজয় করার জন্য আমি অপেক্ষারত। কাঙ্ক্ষিত মুহূর্তের আগমন। খোকাবাবুকে শুভেচ্ছা ও স্বাগতম। এই তো খোকাবাবু পরোটা ছিঁড়ল। কয়েক সেকেন্ডের মধ্যেই সে পরোটার সাথে ডিম ভাজি ছিঁড়ে নেবে। সে ডিম ছেড়ে পরোটাতে নিল। এবার খুব দ্রুত সে পরোটা আর ডিমের টুকরো মুখে নেবে। কাঙ্ক্ষিত মুহূর্তে এসে গেছে। ধীরে খোকা খাবার মুখে নিয়েছে। ইয়াহু! খাবার মুখে নিতেই বাবুটার চোখ মুখ বিস্বাদ হয়ে গেল। উফ, কি দারুণ দেখাচ্ছে তাকে। আই লাভ ইউর বিস্বাদ মুখে ধীরেবাবু। সে মুখ কাচুমুচু করে মাকে বলল, নাস্তা কে বানিয়েছে? মা একটু চমকে উঠে বললেন, কেন? এমন কুখাদ্য আমি জীবনও মুখে নেইনি। বাবু, রোজ খাবার টেস্টি না হতেও পারে, তাই এভাবে বলতে নেই। আমি শিওর এটা তোমার রান্না নয়। আমি খোকাবাবুর পিছন দিকে দাঁড়িয়ে আছি। মা আমাকে দেখতে পাচ্ছেন। বাবুর কথা শুনে মা আমার দিকে তাকালেন। আমি করুণ মুখ করে দাঁড়িয়ে আছি। মা আশ্বাসের দৃষ্টিতে আমার দিকে তাকালেন। বুঝলাম মা আমাকে খুশি করতে চাইছেন। তারপর তিনি বেশ কড়া গলায় বললেন, এত কথা বললে কিন্তু কাঁচা কলার ভর্তা খাওয়াবো। এর চেয়ে এই খাবারটাই বেটার মনে হয়। বাবু মুখটা করুণ দুঃখী দুঃখী করে বলল, আম্মু দেখো, পরোটায় লবণে বিষ হয়ে আছে। ডিম ভাজিতেও লবণ, এক ফোঁটাও দেয়নি। ইভেন পেঁয়াজ না দিয়ে শুধু মরিচ কুচি দেওয়া। এত ঝাল অথচ লবণ দেওয়া নেই একটু। আর সবজিতে দেখো হলুদ ছাড়া কিছুই দেওয়া নেই। না জানি অন্য খাবারগুলো কেমন অখাদ্য হয়েছে। মাংস মুখে নেওয়ার তো সাহসই পাচ্ছি না। তুমি বলো, এসব খাওয়া যায়? পরোটাতে লবণ বেশি, ডিমে লবণ নেই, ভালোই তো। দুটো একসাথে খেলে লবণ ঠিক লাগবে। খেতে শুরু করো। ওহ নো, আমি নাস্তাই করব না। মা আবার আমার দিকে তাকালেন। বুঝলাম তিনি খুব বিপদে পড়েছেন। একদিকে নিজের ছেলে, আরেক দিকে আমি। কার মন রক্ষা করবেন তিনি? তুই নাস্তা না করলে আমি কিন্তু খুব কষ্ট পাবো বাবু। মুখটাকে বাংলার পাঁচের মতো করে ধীরেবাবু ওসব কুখাদ্য খাওয়া শুরু করলো। ঝালে ওর চোখ মুখ লাল হয়ে গেছে। উফ, ফর্সা ছেলেটাকে লাল লাল দেখতে হেব্বি লাগছে। এসো বাবু, তোমার কপালের কোণে একটা নজর কাজল দিয়ে দেই। এমন টমেটো মার্কা লাল মুখ দেখে যেন কারো নজর না লেগে যায়। ওর চোখ দিয়ে টপ টপ করে পানি বের হচ্ছে। অবশেষে সে সব খাবার খেতে পারল না। আসলে অমন কুখাদ্য সব খাওয়া পসিবলই না। আহ, কী যে শান্তি লাগছে আমার, যা প্রকাশ করতে পারছি না। ওর খাওয়া শেষ হওয়ার আগেই আমি দৌড়ে রুমে এসে ব্যস্ত থাকার ভঙ্গিতে বেড গোছাতে শুরু করলাম। খাওয়া শেষে সে ঝালে হাঁ করে রুমে ঢুকলো। সে হাঁ করে রুমে হাওয়া নিতে নিতে আমার পেছনে দাঁড়িয়ে বলল, আমার আম্মুকে পটিয়ে আমাকে জব্দ করছেন তাই না? আমি পেছন ফিরে তাকিয়ে অবাক হবার ভান করলাম, যেন এই সব কিছুই আমি জানি না। অবাক চোখে তার দিকে তাকিয়ে বললাম, মানে? সে রাগী চোখে তাকিয়ে বলল, ওসব অখাদ্য কুখাদ্য আপনি ছাড়া যে কেউ রান্না করতে পারে না তা আমি খুব ভালো করেই জানি। আমি মুখ ভেঙচি কেটে বললাম, আমি ওসব রান্না করতে কেন যাব? আর আপনার জন্য রাতে আমার বয়ে গেছে। দেখলাম তো যে কতটা বয়ে গেছে। নিজেকে এত গুরুত্বপূর্ণ কেন ভাবছেন? উফ, আপনি বরং আমাকে গুরুত্বপূর্ণ ভাবছেন, তাই তো? আমার পেছনে পড়ে আছেন। যাই করুন না কেন, সীমান্ত আপনাকে পাত্তা দেবে না। আমি ডোন্ট কেয়ার ভাব নিয়ে বললাম, আহা, পাগলের সুখ মনে মনে। কে আপনাকে পাত্তা চাইছে?
সে আমার সামনে দাঁড়িয়ে তার মুখটা ঝুঁকিয়ে আমার মুখোমুখি এনে বলল, অবর্ণিতা চাইছে। আমি হাহা করে হেসে বললাম, আপনার ভাব দেখে মনে হচ্ছে বর্ণিতা পাগল হয়ে গাছে উঠে বসেছে। আই লাভ ইউ বাবুতা, আই লাভ ইউ বাবুতা। সে সোজা হয়ে দাঁড়িয়ে বলল, এনি টাইম আপনি গাছে উঠতেই পারেন। আপনার মতো বকাটে গুন্ডিকে কোনো বিশ্বাস নেই। শুনুন ধীরে খোকা, এইসব প্রেমপ্রীত আমার আসে না, তাই এসব হুদায় ভাববেন না। ভাবতে তো বাধ্য করছেন। মনে মনে কত কি ভেবে রেখেছে বান্দর ছেলে। ইফটিজিংকে অনায়াসে প্রেম ভেবে নিয়েছে, ভাবা যায়? আমি ওর কথাতে পাত্তা না দিয়ে গান গাইতে শুরু করলাম। ঝাল লেগেছে আমার ঝাল লেগেছে, ঝালে মরে যাই আমি ঝালে মরে যাই। উফ, হারমোনিয়াম ছাড়া গান জমছে না তো। আমার গান শুনে সে খাইয়ালমো দৃষ্টিতে তাকাইয়া রইল। আমি চোখ মেরে রুম থেকে বেরিয়ে এলাম। রুমে বসে বসে ঝাল খাইয়ালমো বাবু। বিকেলে ছাদে উঠে হঠাৎ মনে হলো বাপের বাড়ি থেকে একটু ঘুরে আসি, আর হারমোনিয়ামটাও নিয়ে আসি। ঘরে বসে একটু ইফটিজিং করব, পাশাপাশি ছাদ, তাই লাফ দিয়েই বাপের বাড়ি ছাদে চলে গেলাম। ছাদ থেকে ডাইনিংয়ে নামতেই দেখি আব্বু হাঁ করে আমার দিকে তাকিয়ে আছে। এমন করে তাকিয়ে আছে যেন সে বর্ণিতার আত্মা দেখেছে। আব্বুর সামনে দাঁড়িয়ে বললাম, আব্বু এমন করে তাকিয়ে আছো কেন? তুই সদর দরজা দিয়ে না ঢুকে ছাদ দিয়ে এলি কেন? পাশের বাড়িতে বিয়ে হলে এমন বিস্ময়কর ঘটনা তো ঘটবেই আব্বু। আব্বু হা হা করে হেসে বললেন, তা বাবুটা কেমন আছে? লাঠি দিয়ে আবার তাকে পিটাসনি তো? গত রাতের ভূতের ঘটনা মনে পড়ল। মনে পড়ে লজ্জাও লাগলো, আবার রাগও হলো। বললাম, সে একটা মহা ফাজিল ছেলে। উপরে নিরীহ সেজে থাকে, ভেতরে ভেতরে সেও বখাটে। আব্বু চোখ কপালে তুলে বললেন, কেন, সে কি করেছে? সে যা করেছে ওসব তো আর বলা যায় না। হালকা লজ্জা মেয়েদের রাখা উচিত, তাই ঢেকেই রাখলাম। বললাম, সে অনেক কথা, পরে বলবো। আব্বু মুচকি হেসে বললেন, গভীর ব্যাপার স্যাপার মনে হচ্ছে। আমি প্রসঙ্গ পাল্টে বললাম, আমি হারমোনিয়ামটা নিয়ে যাব। আব্বু চোখ কপালে তুলে বললেন, তুই শ্বশুর বাড়িতেও গান গাইবি? হ্যাঁ, গাইব। সঙ্গীত শিল্পীরা সবখানে গান গাইতে পারে। আব্বু আমার কথা শুনে মুখ কাচুমুচু করে বললেন, এটা তুই একদম ঠিক বলেছিস, কিন্তু অমন গান বিয়ের পরে আর না গাইলেও হয় না মা। আব্বু, তুমি নিজেও একজন সঙ্গীত শিল্পী হয়ে এমন কথা বলছো কি করে? আব্বু ভয়ে ভয়ে বললেন, না মানে, আমার গান শুনে তোর মা তোর বাপের বাড়ি চলে গেছিল, যদি সীমান্ত নিরুদ্দেশ হয়ে যায়, তাই বলেছিলাম। আমি তো সেটাই চাই, ওই বুড়া বাবুটা আমাকে ছেড়ে চলে যাক, তাই গান গেয়ে ওর কান ঝাঁঝরা করব। স্বামীর সাথে এমন করতে নেই মা, আমি তো এই বিয়েটা মানি না। কিসের স্বামী সে? তুমি ওর হয়ে একদম ওকালতি করবে না। আচ্ছা, আর কিছু বলবো না। আমি গান গাওয়ার সময় তোমাকে ডাকবো, তুমি আমার ঘরের বেলকনির বারান্দায় বসে তবলা বাজাবে। আব্বু চোখ কপালে তুলে বললেন, আমি তবলা বাজাবো? তো কি আম্মু বাজাবে? বলে দেখ, সে যদি বাজায় তাহলে তো আমি বেঁচে যাব। আমি রেগে গিয়ে চিৎকার করে বললাম, জোর করে বিয়ে দিয়েছো আর এখন এসব বাহানা করছো? তবলা তোমাকেই বাজাতে হবে, নইলে দুই বাড়িতেই আমি প্রলয় ঘটাবো বলে দিলাম। আব্বু আমার কথা শুনে ভড়কে গিয়ে বললেন, প্রলয় ঘটাতে হবে না, আমি তবলা বাজাবো তো। বুঝলি বর্ণ, আমার তবলা বাজাতে কী যে ভালো লাগে। আব্বুর কথা শুনে খুব হাসি পেল, কিন্তু হাসি চাপিয়ে রাখলাম। এখন হাসলে সব গুবলেট হয়ে যাবে। আমি মুখটাকে গম্ভীর করে বললাম, রেডি থেকো, আমি এখন যাচ্ছি। এক কাপ চা খেয়ে তো যা।
হঠাৎ আমার মনে হলো আমার আওয়াজ শুনে আম্মু আসেনি। কেউ আমাকে সম্মান করে না, বিয়ে দিয়ে তাড়িয়ে দিয়েছে আমাকে। এসব ভেবে খুব রাগ হলো। বললাম, এতক্ষণ ধরে বসে আছি, কেউ আমার খবর নিয়েছে? লাগবে না, তোমাদের বাড়ির চা আমার। রাগ করিস না মা, কেউ হয়তো তোর আওয়াজ শুনতেই পায়নি। তুই কবে থেকে আম্মুর উকিল হলে? হইনি তো, একদম উকিল হইনি। আমি তো কখনো ল পড়িনি, উকিল কি করে হব? আমি কাঁদো কাঁদো স্বরে বললাম, ফাজলিমি রাখো আব্বু। আসল কথা হলো, আমাকে তোমরা তাড়িয়ে দিয়েছো। একটা মেয়ে আমি তোমাদের, আর তোমরা আমার গলায় একটা বান্দর ঝুলিয়ে আমাকে তাড়িয়ে দিয়েছো। আব্বু আসামির মতো করুণ মুখ করে আমার দিকে তাকিয়ে রইল।